গত ২৮ জানুয়ারি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের পর থেকেই দুটি বিষয় খুবই আলোড়ন সৃষ্টি করছে বিভিন্ন মাধ্যমে। যার মধ্যে একটি হচ্ছে সেকেন্ড রিপাবলিক এবং দ্বিতীয়টি হচ্ছে গণপরিষদ নির্বাচন। এখন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গণপরিষদ কি এবং গণপরিষদ গঠনের জন্য কি কি একাডেমিক থিওরি রয়েছে, এছাড়াও গণপরিষদ বাংলাদেশ প্রেক্ষাপটে কিভাবে হতে পারে বা বাংলাদেশ প্রেক্ষাপটে গণপরিষদ কি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। গণপরিষদ কি? গণপরিষদ হচ্ছে এমন একটা পরিষদ যেখানে গণতন্ত্রকে নতুন করে তৈরি করা হবে। গণতন্ত্রকে তৈরি করা হয় গণপরিষদে। যেখানে গণতন্ত্রকে তৈরি করা হয় তাকেই বলা হয় গণপরিষদ। গণপরিষদ হচ্ছে একটা রাষ্ট্রে যখন স্বাধীনতা লাভ করে তখন সেই রাষ্ট্রকে নতুন করে পরিচালনা করার জন্য একটা সুপ্রিম ল অর্থাৎ মূল একটা নীতি প্রয়োজন হয়, যাকে সংবিধান বলা হয়। তো এই মূল নীতিটা প্রয়োজন একটা দেশে স্বাধীনতা নতুন লাভ করার পর সেই রাষ্ট্রটাকে যেহেতু পরিচালনা করতে হবে, এই জন্য সেই দেশে তখন একটা সুপ্রিম ল প্রয়োজন হয়। তো সেই ল সেই ল সংবিধান যাকে বলে, এই সংবিধান তৈরি করার জন্য একটা পরিষদ ২০০ জন ৩০০ জন বা ৪০০ জন সেরকম একটা দেশ অনুযায়ী তৈরি করা হয়, কোথাও কোথাও ১০০ জন দিয়েও তৈরি করা হয়। তো এই যে একটা কমিটি তৈরি করা হয় যাদের কাজ হচ্ছে শুধুমাত্র একটা সুপ্রিম ল তৈরি করা, পূর্ণাঙ্গ একটা সম্পূর্ণ সংবিধান তৈরি করা। এই সংবিধান যারা তৈরি করে, যে গ্রুপের মাধ্যমে তৈরি করা হয়, তাকেই বলা হয় গণপরিষদ। তো গণপরিষদ গঠন কিভাবে করা যায়, আন্তর্জাতিক আইন বা কি কি থিওরি রয়েছে এই গণপরিষদ তৈরি করার জন্য। গণপরিষদ তৈরি করার জন্য অনেকগুলো থিওরি, একাডেমিক থিওরি রয়েছে। তার মধ্যে একটা থিওরি হচ্ছে আপিস্টিম অ্যাপ্রুভাল। এটা একটা গণপরিষদ গঠনের একটা উপায়। এই আপিস্টিম অ্যাপ্রুভাল প্রক্রিয়ায় গণপরিষদ গঠন করা হয় এইভাবে, যেমন একটা নির্বাচন করা হয়, একটা নির্বাচনের মাধ্যমে ২০০ থেকে ৩০০ প্রার্থীকে সিলেক্ট করা হয় এবং এই ২০০ থেকে ৩০০ প্রার্থীর কাজ হচ্ছে নতুন করে একটা সংবিধান বা একটা পূর্ণাঙ্গ গণতন্ত্র তৈরি করা। এই ২০০ থেকে ৩০০ জন যখন এই দীর্ঘদিন কাজ করে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিভিন্ন সংবিধান বিষয়ক আইন, বিভিন্ন মানবাধিকার বিষয়ক আইন, তারপরে অন্য অন্য টপ যে বিশ্বের মধ্যে কয়েকটি নামী ভালো সুনামধন্য কান্ট্রির দেশ রয়েছে, সেই দেশগুলোতে কিভাবে গণতন্ত্র কি করা হচ্ছে, কিভাবে সংবিধান তৈরি করা হয়, এই যে এই বিষয়গুলোকে সমন্বয় করে এই ২০০ জন প্রার্থী একটা পূর্ণাঙ্গ একটা সেই দেশটাকে পরিচালনা করার জন্য একটা সংবিধান তৈরি করে, একটা মূলনীতি তৈরি করে। এই আপিস্টিম প্রক্রিয়ায় এইরকমভাবে গণপরিষদ গঠন করা হয়ে থাকে। তো আরেকটা প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া হচ্ছে ডাউন স্ট্রিম অ্যাপ্রুভাল। ডাউন স্ট্রিম অ্যাপ্রুভাল প্রক্রিয়ায় গণপরিষদ গঠন করা হয়। যে দেশে দেখা যায় যে একটা নির্বাচনের কোনো পরিবেশ নাই এবং কি অনেক ব্যয়বহুল বা বিভিন্ন সমস্যা থাকে, তাদের সেই দেশে আপস্ট্রিম অ্যাপ্রুভাল সম্ভব হয়ে ওঠে না। এজন্য তারা সেই আপস্ট্রিম অ্যাপ্রুভালের পরিবর্তে আরেকটা গণপরিষদ গঠন করার জন্য আরেকটা নতুন অন্য একটা প্রসিডিউর ব্যবহার করে থাকে, সেটা হচ্ছে ডাউন স্ট্রিম অ্যাপ্রুভাল। এই ডাউন স্ট্রিম অ্যাপ্রুভাল প্রক্রিয়ায় গণপরিষদ গঠন করতে কোনো ধরনের নির্বাচন করতে হয় না। এই প্রক্রিয়ায় যে তখন বর্তমান দেশে যে একটা অস্থায়ী সরকার বা ইন্টারমেন্ট গভর্নমেন্ট বা তখন যে দায়িত্বরত একটা সরকার থাকে, গভর্নমেন্ট থাকে, সেই গভর্নমেন্ট কিছু প্রার্থীকে সিলেক্ট করে, ৫০ সদস্য বিশিষ্ট বা ১০০ সদস্য বিশিষ্ট, তাদের ইচ্ছা অনুযায়ী একটা প্রার্থীকে কিছু প্রার্থী সিলেক্ট করে তাদের ইচ্ছা অনুযায়ী। সেই প্রার্থীকে একটা কমিটি গঠন করে তাদের একটা কাজ দেওয়া হয়, এই গণপরিষদের কাজটা তাদের হাতে দেওয়া হয় এবং সেই ৫০ বা ১০০ সদস্য বিশিষ্ট সেই কমিটিটা তারা সেই দেশের বিভিন্ন, তাদেরকে নেওয়া হয় হচ্ছে বিভিন্ন মানবাধিকার থেকে সংবিধান বিশেষজ্ঞ বা বিভিন্ন ইন্টারন্যাশনাল
যে রিলেটেড রয়েছে তাদের সেই বিশেষজ্ঞ অভিজ্ঞ অনেক সিনিয়র লোকজনদেরকে সিলেক্ট করা হয়। তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল যে নিয়মকানুন রয়েছে, বিভিন্ন সুনামধন্য রাষ্ট্রের যে সংবিধান রয়েছে, সেই সংবিধানের আইনকে ফলো করে তারা সব কিছু মেনটেন করে সমন্বয় করে একটা নিরপেক্ষ, একটা নির্ভুল, সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটা সংবিধান তৈরি করে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্যে এদের কাজ হচ্ছে একটা নতুন সংবিধান তৈরি করা। তো এরা এই ইন্টারন্যাশনাল লগুলোকে ফলো করে বিভিন্ন দেশের সাথে সমন্বয় করে একটা পূর্ণাঙ্গ মূলনীতি তৈরি করে। এই মূলনীতিকেই বলা হয় সংবিধান। তো ডাউন স্ট্রিম অ্যাপ্রুভাল প্রক্রিয়ায় এইভাবে গণপরিষদের মাধ্যমে এইরকমভাবে আপনার এই সংবিধান তৈরি করা হয়। এখন বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপটে গণপরিষদ নির্বাচন বা নতুন সংবিধান কতটা প্রয়োজন সেই ব্যাখ্যায় আসি। এখন হচ্ছে যেমন বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট রয়েছে, এই প্রেক্ষাপটে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি থেকে বাংলাদেশের যে বর্তমান ৭২-এর একটা সংবিধান রয়েছে, সেই সংবিধান তারা ৬২টা জায়গায় পরিবর্তন চাচ্ছে, বা অর্থাৎ এই সংবিধানের ৬২টা জায়গায় তারা সংশোধনী করবে। এছাড়াও যে নতুন রাজনৈতিক দল এনসিপি যে রয়েছে, জাতীয় নাগরিক পার্টি, এই নাগরিক পার্টি বর্তমান যে সংবিধান, বাংলাদেশের ৭২-এর যে সংবিধান রয়েছে, সেই সংবিধানের ৬৯টা জায়গায় পরিবর্তন চাচ্ছে তারা। কিন্তু আবার একইভাবে জামাত এই সংবিধানের প্রায় ৩০টা জায়গায় পরিবর্তন আনতে যাচ্ছে। তো সব মিলিয়ে প্রায় অনেক বিশাল পরিবর্তন করতে চাওয়া হচ্ছে। এই বর্তমান যে সংবিধান রয়েছে, এই সংবিধানে সব রাজনৈতিক দল সবারই সমস্যা। তো এই জন্যে এই সংবিধানটাকে পরিবর্তন করতে যাচ্ছে। তো এই সংবিধানকে পরিবর্তন করতে হলে এখন বিএনপি চাচ্ছে তারা দ্রুত জাতীয় নির্বাচন, কিন্তু তারা যে ৬২টা জায়গায় পরিবর্তন চাচ্ছে, তারা চাচ্ছে যে এই সংসদের মধ্যে তারা ২/৩ ভোটের মাধ্যমে তারা এই ৬২টা জায়গায় পরিবর্তন আনবে। কিন্তু এখন কথা হচ্ছে যে তারা কি পারবে এই ৬২টা জায়গায় সংবিধানে ২/৩ ভোটের মাধ্যমে পরিবর্তন করতে? সংবিধানের মধ্যে একটা প্রচলন রয়েছে, সেটা হচ্ছে যে ২/৩ ভোটের মাধ্যমে তারা সংবিধানের একটা কি দুইটা ধারা বা ছোট্ট একটা বিন্দু পরিমাণ জায়গায় তারা পরিবর্তন আনতে পারবে। কিন্তু তারা চাইলে সংসদে ২/৩ ভোটের মাধ্যমে এই সংবিধানের ২-১টা জায়গায় পরিবর্তন করতে পারবে, কিন্তু ৬২টা জায়গায় পরিবর্তন করতে পারবে না, সংশোধন করতে পারবে না। তো এই ধরনের বৃহৎ পরিবর্তনের জন্য গণপরিষদ প্রয়োজন, এবং গণপরিষদের মাধ্যমে একটা নতুন করে সংবিধান তৈরি করা প্রয়োজন। কেননা যদি সংসদে ২/৩ ভোটের মাধ্যমে বিএনপি এই ৬২টা জায়গায় পরিবর্তন আনতে চায়, তাহলে পরবর্তীতে কোনো সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে তারা আবার এই সংবিধানকে বরখাস্ত করে আবার তারা পুরনো সংবিধানে ফিরে যেতে পারবে। কিন্তু নতুন করে গণপরিষদের মাধ্যমে যদি সংবিধান তৈরি করা হয়, পুনরায় নতুন সংবিধান, তাহলে যদি নতুন সংবিধান তৈরি করা হয়, তাহলে কেউ চাইলে আবার পুরনো সংবিধানে ফিরে যেতে পারবে না। তো আমাদের নতুন সংবিধান এই জন্যই তৈরি করা প্রয়োজন, কেননা ১৯৭২ সালে যে একটা সংবিধান তৈরি হয়েছিল, সেই সংবিধানটা ছিল একটা অসম্পূর্ণ সংবিধান। ৭২-এর সংবিধান একটা সম্পূর্ণ সংবিধান ছিল না। তখন নতুন একটা সংবিধান তৈরি করা হয়েছিল সেই নতুন রাষ্ট্রের জন্য। সেই সংবিধানে অনেক কিছুরই ঘাটতি ছিল, যার কারণে সেই সংবিধানকে পুনরায় প্রায় 18 বার সংস্কার করা হয়েছে, 18টি পরিবর্তন আনা হয়েছে। তো এই যে ধাপে ধাপে যে পরিবর্তন আনা হয়েছে 18 বার, এই পরিবর্তনের মাধ্যমে কিন্তু এই সংসদে এমন কিছু হয়েছে পরিবর্তন, যার ফলে একটা সরকার চাইলেই স্বৈরাচার হয়ে যায়। তো এই যে পরিবর্তনের ফলে যে একটা বিকৃত সংবিধান হয়েছে, এই সংবিধান এখন সংস্কার করলে এই সমস্যার সমাধান হবে না। এই সমস্যা সমাধানের জন্য একমাত্র নতুন একটা সংবিধান প্রয়োজন। নতুন সংবিধান, একটা পূর্ণাঙ্গ সংবিধান তৈরির মাধ্যমে এই সমস্যা দূর করা সম্ভব। তো আপনাদের কি মনে হয় সেই মতামত কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ।